থেকে। ওসি ঝাপটি মেরে আমার পায়ে পড়ে যায়। আকাশ ভাই, আমাকে মাফ করে দেন। এই ওসি, তুই মাপ চাচ্ছিস কেন? তোর মাপ চাওয়ার কিছুই নাই, আমার শুধু হেনাকে চাই। না হয় তোর আজ কি হাল করবো তুই নিজেও ভেবে পাবি না। আকাশ ভাই প্লিজ, আপনি শান্ত হন, আমি হেনার কাছে নিয়ে যাচ্ছি আপনাকে। থানার সবাই এখনো হা হয়ে তাকিয়ে আছে, আমাদের দিকে ভাবছে ওসি করছেটা কি। সামান্য একটা ছেলের পায়ে ধরে বসে আছে। কে এই ছেলে? কারোর মাথায় যেন কোনো কিছু ঢুকছে না। ওসি আমাকে নিয়ে ওর বাড়িতে যায়। হেনা কই? ভাই ওই রুমটাতে আছে। আমি কোনো কথা ছাড়াই রুমের দরজা ঠেলে ভিতরে ঢুকে যাই, তারপর দরজা লক করে দেয়। আমার তো মাথা ভর্তি রাগ, আজ আমার সমস্ত প্রশ্নের উত্তর চাই। হেনা খাটের উপরে পা মেলে বসে আছে, সে আমাকে দেখে তো থতমত খেয়ে যায়। এই এই তুমি? হ্যাঁ আমি। কেন, অন্য কারোর আসার কথা ছিল নাকি? আকাশ, কি সব বলছো উল্টাপাল্টা? আর তুমি এখানে কেন এসেছো? প্লিজ চলে যাও এখান থেকে। তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক বহু আগেই শেষ হয়ে গিয়েছে। তোমার চেহারাও আমি দেখতে চাই না। প্লিজ চলে যাও এখান থেকে। আমার তো মেজাজ গরম হয়ে গেছে। আমি গিয়ে হেনাকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দেই আর গলা চিপে ধরি। এই মেয়ে, তোর কথাই কি? আমি এখান থেকে চলে যাব নাকি? অনেক কষ্ট দিয়েছিস তুই আমাকে, তোর সাথে হিসাব চুকানো বাকি এখনো আমার। আজ সমস্ত শোধ তুলবো আমি তোর থেকে। 6টা মাস পুরো পাগল ছিলাম আমি, তোর চিন্তায় আমার রাতের ঘুম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। তুই আমার সাথে এমন ধারা ছলনা করলি কিভাবে? তার জবাব আজ তোকে দিতে হবে, কুত্তার বাচ্চা। আমি হেনাকে ছেড়ে দিয়ে কোমর থেকে বেল্ট খুলতে আরম্ভ করি। তোর শরীর থেকে আজ আমি হাড্ডি মাংস আলাদা করে ফেলবো। হেনা তো ওই অবস্থায় এই খাটের উপরে জড়সড় হয়ে পড়ে আছে, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। কি করণীয় এখন তার কিছুই বুঝে উঠতে পারছে না। আমি বেল্টটা খুলে হাতে নিয়ে হেনাকে ইচ্ছে মতো মারতে আরম্ভ করি। হেনা ব্যথার তাড়নায় মুখ চেপে কান্না করছে আর আমার কাছে মিনতি করছে, প্লিজ আকাশ, আমায় ছেড়ে দাও, আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু না, আমি ছাড়ছি না। আমি আজ মানুষ থেকে পশুতে রূপান্তরিত হয়েছি। হেনাকে বেল্ট দিয়ে মেরেই চলেছি। বেল্টের বাড়ির চোটে হেনার শরীরের বিভিন্ন স্থান থেকে ফেটে রক্ত বের হচ্ছে। ঠোঁট তো কেটে রক্তে লাল হয়ে গিয়েছে একদম। হেনার বাবা মা বাহির থেকে মিনতি করছি, প্লিজ আকাশ ভাই, আমার মেয়েটাকে ছেড়ে দিন, সে মরে যাবে। আমি একটা পর্যায়ে নিজে কান্না করে দেই হেনার অবস্থা দেখে, বিশেষ করে ঠোঁট কেটে রক্ত পড়ছে। এটা দেখে চেঁচিয়ে কান্না করে দেয়। হাত থেকে বেলটা ফেলে দিয়ে হেনাকে ঝাপটে জড়িয়ে ধরে বলি, কলিজা তুই এটা কেন করলি? তুই কি জানিস না তুই ছাড়া যে আমার নিঃশ্বাস নেওয়া পর্যন্ত দায়ী হয়ে গিয়েছে? তোকে ছাড়া একটা নিঃশ্বাস নেওয়ার কথা পর্যন্ত চিন্তা করতে পারি না আমি। তোর যদি সত্যি কিছু হয়ে যেত তাহলে আমি কিভাবে বেঁচে থাকতাম বল? কি কারণে তুই আমাকে এতটা কষ্ট দিলি? হেনাও কান্না করছে আমাকে জড়িয়ে ধরে। কলিজা এমনটা করেছে বলে আজ তুমি জীবিত আছো, না হয় তোমাকে ও মেরে ফেলতো। তোমার ভালোর জন্যই আমি এমন একটা নাটক করে তোমার থেকে দূরে সরে গিয়েছি, কারণ তোমার ক্ষতি হোক এটা আমি চাই না। দরকার হয় দূর থেকে ভালোবাসবো, তাও তোমার ক্ষতি হতে দেই কি করে বলো? হেনা, তুমি কি বলছো? আমার তো কিছুই ঢুকছে না মাথায়। কিসের ক্ষতির কথা বলছো? আর আমাকে কে মেরে ফেলতো? হেনা চুপ করে আছে। প্লিজ হেনা বলো, এইভাবে চুপ করে থেকো না। কে আমায় মারতে চায়? যার জন্য তুমি আমার থেকে এত দূরে সে গিয়েছো? হেনা, আমাকে ছেড়ে দিয়ে। শোনো তাহলে, তোমাকে শুরু থেকে সবটা বলি। আরো তোমায় মেরে ফেলতে চায়। আমার তো হুশই উড়ে যায় হেনার কথা শুনে। কি বলছো হেনা? এটা কি করে সম্ভব? আর আরই বা আমাকে কেন মারতে চাইবে? কারণ তুমি জাফর ইকবালের নাম শুনেছো, যিনি বাংলাদেশের টপ বিজনেসম্যান ছিল একটা সময়, যাকে তোমার বাবা টক্কর দিয়ে প্রথম পজিশনে দখল করেছে। হ্যাঁ চিনি, কিন্তু ওনার সাথে আরো সম্পর্ক কি? আর জাফর ইকবাল তো মারা গিয়েছেন। আরো কে জানো? আরো হচ্ছে জাফর ইকবাল সাহেবের মেয়ে। সে তোমার উপরে প্রতিশোধ নিতে চায়। আমার তো চোখ বড় বড় হয়ে যায় হেনার কথা শুনে। কিন্তু কেন? আমি ওর কি ক্ষতি করেছি? তুমি ক্ষতি করনি, কিন্তু তোমার বাবা করেছে। জাফর ইকবাল সাহেব দীর্ঘ বহু বছর দেশের টপ মধ্যে বিজনেসম্যানের তালিকায় ছিল, যাকে তোমার বাবা হারিয়ে দিয়ে প্রথম পজিশন দখল করে। এটা জাফর ইকবালের সহ্য হয়নি। তেনার থেকেও শীর্ষে কেউ পৌঁছে গেছে এটা তিনি মানতেও পারেনি, যার কারণে তিনি ডিপ্রেশনে চলে যায়। পরে একটা সময় দেখা যায় তিনি অতিরিক্ত ডিপ্রেশনে যাওয়ার ফলে হার্ট অ্যাটাক করে মারা যায়। ওনার বাসার সবাই জানতো ওনার পজিশন অন্য কেউ দখল করার ফলে তিনি ডিপ্রেশনে চলে যায়, আর তাই থেকে হার্ট অ্যাটাক করে। তাই তিনার বড় মেয়ে আরো শপথ করে, যাদের কারণে ওনার এই অবস্থা হয়েছে তাদের কাউকে শান্তি দিবে না সে। জাফর ইকবাল সাহেবের মৃত্যুর জন্য সবাই তোমার ফ্যামিলিকেই দায়ী করেছিল। তাই আরো কাজে নেমে পড়ে তোমাদের জীবন থেকে সুখ নামক বস্তুটাকে মুছে দিতে। আরো বহু আগে থেকে সুযোগ খুঁজছিল যে তোমার জীবন থেকে সুখ কিভাবে কেড়ে নেবে, কিন্তু কোনোভাবেই তার চিন্তাধারাকে বাস্তবায়ন করতে পারছিল না। এমন সময় মুরগি নিজেই ধরা দেয়, আর সেই মুরগি হচ্ছে তুমি। আরো
যেই কলেজে পড়ে তুমি নিজেই সেই কলেজে গিয়ে ভর্তি হলে। তারপর কি, ব্যাস আরো কাজে নেমে পড়লো তোমার পেছনে। সে চেয়েছিল তোমাকে পটিয়ে তোমার ঘরের মধ্যে প্রবেশ করবে আর তোমার পরিবার থেকে সুখ কেড়ে নেবে। সে তোমাকে কাবু করার আগেই তোমার সাথে আমার সম্পর্ক হয়ে যায়। এটা সে কোনো মতেই মানতে পারছিল না। পরে সে লোক দিয়ে আমাকে জিম্মি করে আর বলে আমি যদি তোমার জীবন থেকে দূরে সরে না যাই সে তোমাকে মেরে ফেলবে। এটা শুনে আমি ঘাবড়ে গিয়েছিলাম, আর যখন জানলাম যে জাফর ইকবাল সাহেবের মেয়ে সে, তারপর তো আমার ভয়ের মাত্রা আরো বেড়ে গেল। তখন আমি তাকে বলেছি যে আমি তোমার জীবন থেকে সরে যাব, কিন্তু সে তোমার আর তোমার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। সে তো তোমার জীবন থেকে ভালোবাসা নামক সুখটা কেড়ে নিয়েছেই, তাহলে আর কি চাই? তবে তোমার আচার ব্যবহার দেখে তোমার উপর থেকে তার ক্ষোভটা কমে যায়, তাই সেও আমার শর্তে রাজি হয়ে যায়। সে আমার কথা দিয়েছিল যে তোমার কোনো ক্ষতি সে করবে না, তাই তোমার থেকে দূরে সরে গিয়েছিলাম। কিন্তু আমি জানি তুমি আমায় কখনো দূরে যেতে দিবে না, তাই মৃত্যুর নাটক করি বাবার সাহায্য নিয়ে, যাতে করে তুমি আমায় একদম ভুলে যাও। কারণ কলিজা, তোমার কোনো ক্ষতি হোক সেটা আমি মরে গেলেও চাই না। তবে আরো ভাবতে পারে নাই আমি এমন কিছু করে বসবো, আরো ধরে নিয়েছে আমি মরে গিয়েছি, তাই সে নিজের থেকে তোমার থেকে দূরে সরে যায়। কারণ প্রতিশোধ সে নিয়ে ফেলেছে, তোমার জীবন থেকে আমাকে একদম চিরতরে সরিয়ে দিয়েছে। আমার তো কান্নায় চোখগুলো ঘোলাটে হয়ে আসছে হেনার কথা শুনে। হেনা, তুমি আমার ভালোর জন্য এত কিছু করলে, আর সে আমি তোমাকে না জেনে বেরেহেম ভাবে বেল্ট দিয়ে মারলাম।